জাতীয় পর্যায়ে ইসলামী ছাত্র শিবির আবারও গুরুত্ব পেতে শুরু করেছে। হ্যাঁ, এটাকে আমি কিছুটা হলেও গুরুত্ব দিতে চাই। এরকম একটা ঘটনা ঘটেছে যেটা নিকট অতীতে কল্পনাও করা যায়নি। নিকট অতীতে আমরা এরকম দৃশ্য দেখিনি। প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দাঁড়িয়ে দীর্ঘ বক্তব্য দিবেন। পাশে জাতীয় নেতারা বসা থাকবে। হ্যাঁ, যারা বসা ছিলেন পাশে অবশ্যই তারা জাতীয় নেতা, হয়তোবা হেভিওয়েট নয়, কিন্তু পরিচিত এবং জাতীয় নেতা। বিভিন্ন প্ল্যাটফর্মের লোকজন একত্রে বসে সেমিনার করবে, শিবিরের কেন্দ্রীয় নেতাও সেখানে বক্তব্য দিবেন। এটা সত্যি ভালো লাগার দৃশ্য এবং শিবির যে গুরুত্ব পাচ্ছে বা শিবির যে এভাবে ধীরে ধীরে মেইন স্ট্রিমিং হবে, শিবিরকে যতটা মার্জিনালাইজড করা হয়েছিল, শিবির যে আবার মূলধারায় ফিরে আসবে, রাজনীতিতে, আলাপ আলোচনায়, সামাজিক পরিসরে, প্রেস ক্লাবে, শহীদ মিনারে, স্মৃতিসৌধে সব জায়গায় প্রাসঙ্গিক হবে, তারই একটা ইঙ্গিত বা টেক অফ বলা যায়। জাস্ট শুরু, চলতে থাকবে, হবে। আমার মনে নেই যে শিবিরের কোনো কেন্দ্রীয় নেতা প্রেস ক্লাবে কবে বক্তব্য দিয়েছেন, এরকম দৃশ্য আমার মনে নেই, কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং শিবিরের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও চারদিকে আলাপ আলোচনা। জামাতপন্থী বুদ্ধিজীবীরা আলাদাভাবে শিবিরের এই নেতার বক্তব্য বিশ্লেষণ করছে। আমিও সংক্ষেপে তার বক্তব্য মূল্যায়ন করব। আমিও তার বক্তব্য শুনেছি। একটা পয়েন্ট সমালোচনার প্রয়োজন রয়েছে। আশা করি এই বক্তব্যগুলো ওরা শুনবে এবং এখান থেকে শিক্ষা নেবে। ঘটনাটা একটু আপনাদেরকে জানাই দর্শক। সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল ও জাতীয় শিক্ষানীতি সংস্কার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এখন সর্বদলীয় ছাত্র ঐক্য এরকম প্ল্যাটফর্ম অনেক আছে, বেশ কয়েকটাই আছে। এজন্য এগুলো সর্বদলীয় আদৌ না বা এটা ওইরকম গুরুত্বপূর্ণ সেটা বলবো না, তারপরও নাম সর্বস্বল তো আছে। এই যে ছাত্রদল একটা উদ্যোগ নিয়েছিল, অনেক দল এসেছিল, কই সেই উদ্যোগ কিছু করতে পেরেছে? একেবারে আন্দোলনে হাই টাইমে ছাত্রদল সর্বদলীয় উদ্যোগ কিচ্ছু করতে পারেনি, এ টু জেড ব্যর্থ। কিন্তু তারপরও এটা তো অ্যাটলিস্ট এখনও আছে। ছাত্রদলের সর্বদলীয় ঐক্যে কারা কারা গিয়েছিল, ছাত্রদলের সভাপতি সেক্রেটারি তার নামও বলতে পারবে না। কিন্তু এখন পর্যন্ত এই যে প্ল্যাটফর্মটা যারা সেমিনার করেছে, তারা তো একটা সেমিনার করতে পেরেছে নির্বাচনের পর, অস্তিত্ব আছে তাদের, অতএব ইটস ইম্পর্টেন্ট। আমি একদিন পরে বিশ্লেষণ করছি। 9 মার্চ 24 শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাননীয় আকরাম খা হলে সকাল 10টায় সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজামুদ্দিন আল আদনান এবং এর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও জাতীয় শিক্ষানীতি শীর্ষক সংস্কার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এটা একটা চমৎকার উদ্যোগ। আমি ছাত্র জমিয়তকে ধন্যবাদ জানাই এরকম একটা চমৎকার আয়োজন করার জন্যে। সেমিনারে আলোচনা করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ তিনি জাতীয় নেতা, তিনি অবশ্যই জাতীয় নেতা, ছোট হোক বড় হোক, আমার বন্ধু বা বড় ভাইয়ের মতো। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, লেখক ও গবেষক কবি মুসা আল হাফিজ। এই মুসা আল হাফিজ তিনি খুবই উঁচু মাপের একজন দার্শনিক, কিন্তু তিনি চরমোনাইপন্থী। এর মানে চরমোনাই, শিবির এরা এক মঞ্চে বসেছে, একত্রে এসেছে, এটা বললেও ভুল হবে না। মুসা আল হাফিজ খুবই ভালো মানের একজন লোক। চরমোনাইয়ের মধ্যেও যে দু একজন ভালো লোক আছে, তার মধ্যে মুসা আল হাফিজ একজন। আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সিলেটের সাবেক প্রভাষক সৈয়দ তালহা আলম। সেমিনারে যৌথভাবে প্রবন্ধ পাঠ করেন ছাত্র আন্দোলন NDM এর কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল ও জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকি। তো এখানে এত গুরুত্বপূর্ণ বা একটা প্রোগ্রাম যেখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো উপস্থিত ছিল, তো সেখানে চরমোনাইয়ের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলনের কাউকে আমি দেখলাম না। এখন তারা কেন আসেনি এটা সন্দেহজনক। যদিও চরমোনাইপন্থী একজন এসেছে, অবশ্যই যিনি এসেছেন তিনি সব প্ল্যাটফর্মেই যান, জামাতপন্থী লোকজনের সাথেও ভালো সম্পর্ক, জামাতের লোকজন তাই কাভারেজ দেয়, প্রমোট করে। সেমিনারের অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা। এর মানে জাতীয় নেতারা। একটু কম গুরুত্বপূর্ণ হলো জাতীয় নেতারা, তাদের সাথেই শিবিরের কেন্দ্রীয় নেতা বক্তব্য দিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, তিনি তো গুরুত্বপূর্ণ জাতীয় নেতা।
আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধার বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অভিভাবক পরিষদের অন্যতম সদস্য মাওলানা জাকির হুসাইন। বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইহতেশামুল হক সাথী, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ, জাতীয়তাবাদী ছাত্র দলের মানে বিএনপির লোকজনও কিন্তু ছিল, এটা ইম্পর্টেন্ট। ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিকবাতুল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইত্যাদি ইত্যাদি আরও অনেকে ছিলেন। তো এখন আমি যে প্রেস রিলিজটা পড়ে শোনাচ্ছি এটা ছাত্র জমিয়ত পাঠিয়েছে তাদেরটা, এই কারণে তাদের নামগুলো একটু উপরে, শিবিরের এই কেন্দ্রীয় নেতার সিবগাতুল্লাহর নামটা একটু শেষে। কিন্তু আসলে আমি ভালোভাবেই খোঁজখবর নিয়েছি, দায়িত্ব নিয়ে বলছি। এই সেমিনারে যত বক্তব্য দিয়েছে, মুসা আল হাফিজ অনেক উঁচু মাপের দার্শনিক, আই রেসপেক্ট হিম, একেবারেই উঁচু মাপের একজন বুদ্ধিজীবী। তার মতো বুদ্ধিজীবীর বক্তব্য যে কয়জন মানুষ শুনেছে অনলাইনে, ববি হাজ্জাজের বক্তব্য যে কয়জন মানুষ শুনেছে, তার চাইতে অনেক অনেক বেশি মানুষ শুনেছে শিবিরের এই সিবগাতুল্লাহর বক্তব্য। এর মানে গতকাল ওই সেমিনারে যার বক্তব্যের প্রতি জনগণের বা জেনারেল অডিয়েন্সদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল বা আগ্রহ দেখিয়েছেন তিনি হচ্ছেন শিবিরের এই কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ। এবং এই সিবগাতুল্লাহ নামের যে একজন কেন্দ্রীয় নেতা আছে, এই যে সাহিত্য সম্পাদক, এটা তো আমরা যারা জামাতের রাজনীতির ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে পরিচিত, জামাতের রাজনীতির বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা মিডিয়া আমাদেরকে ডাকে বা মতামত নেয়, আমরাও তো জানতাম না যে সিবগাতুল্লাহ নামের একটা ছেলে শিবিরের সাহিত্য সম্পাদক। আমরা সর্বোচ্চ শিবিরের সভাপতি সেক্রেটারি আর দুই একজনকে চিনি প্রসঙ্গক্রমে, কারণ রাজনীতিতে শিবির ওইভাবে প্রাসঙ্গিকতা অর্জন করতে পারেনি যে তাদেরকে চিনতে হবে বা তাদের নাম আমাদের কাছে আসবে। এই মুহূর্তে ওরকম পরিচিত না, সভাপতি সেক্রেটারি বাদে। কিন্তু এই প্রোগ্রামের মধ্য দিয়ে এই সিবগাতুল্লাহ সাহেব জাতীয়ভাবে পরিচিতি লাভ করলেন, তাকে সবাই এখন চিনেছে এবং তার বক্তব্য শুনেছে। এবং এই সিবগাতুল্লাহ যে মেধাবী ছাত্র, তিনি যে ভালো বক্তব্য দিতে পারেন সেটা সবাই শুনেছে। এটা সত্যি চমৎকার এবং ভালো লাগার একটা দৃশ্য। এখন আসি সিবগাতুল্লাহর বক্তব্য নিয়ে। আমি শুনেছি নানান বিষয়ে কথা বলেছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এবং অনেকেই প্রশ্ন তুলেছেন সিবগাতুল্লাহ সাহেব আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন। এটা শুধু সিবগাতুল্লাহ না, শিবিরের সমস্ত লোকজন, শিবিরের নেতারা, কর্মীরা, এবং আমি এর তীব্র সমালোচনা অনেক আগে থেকেই করে আসছি। জামাতপন্থী প্রায় সমস্ত হুজুররা, সদ্য প্রায়ত মাওলানা লুৎফর রহমান বাদে, তিনি কোনো আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেন না, আমি বলেছি এটা আগেও। এর মানে শিবির, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই নাম জনপরিসরে পাবলিক স্পেয়ারে নিতে দ্বিধাদ্বন্দ্ব। জামাতপন্থী হুজুররা দেখবেন জামাত ইসলামী, আমি জামাত ইসলামী করি, আমি জামাত ইসলামীর রোকন, এরকম বলে না। আমি জামাতের পক্ষ থেকে বলছি, জামাতের কে কে আছেন, শিবির কে কে, এরকম বলতে পারে না। তারা কি বলে যে সংগঠন। আবার একজন হুজুর দেখলাম, জামাতের বড় হুজুর, তিনি ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন, একজন লোক খুঁজছেন, তিনি শিবিরের একজন সদস্য টাইপের লোক, তার এক প্রয়োজন। তখন বলছে আইসিএসের কোনো সদস্য হলে ভালো হয়। মানে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, ইসলামী ছাত্র শিবিরের সদস্য হলে ভালো, এরকম নামটা নিতে তিনি দ্বিধাদ্বন্দ্ব করছেন, হেজিটেশনে ভুগছেন। ইটস ভেরি নেগেটিভ। সিবগাতুল্লাহ সাহেবও সেই ক্রাইসিস থেকে বের হতে পারেনি। এটাকে বলে সাইকোলজিক্যাল সেন্সরশিপ, মনস্তাত্ত্বিক সেন্সরশিপ। মানে গত 15 বছরে সব জায়গায় জামাত শিবির ট্যাগ দিয়ে শাহবাগী আদর্শে যেভাবে জামাতকে, শিবিরকে ডিমোরালাইজ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এর ফলে একটা সেলফ সেন্সরশিপ, যেখানে সমস্যা নাই সেখানেও জামাত শিবিরের নাম জামাত শিবিরের লোকজনই নিতে পারছে না, নেয় না, অভ্যাস হয়ে গিয়েছে। সিবগাতুল্লাহ সাহেব দীর্ঘ বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ, বিএনপি আর অনেকের উদাহরণ দিয়েছেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এরকম উদাহরণ দিতে পারেনি। এটা দেওয়া উচিত ছিল। জামাতের শিবিরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সবাইকে শিবির জামাত স্পষ্ট ভাষায় বলতে হবে।
যদি মারাত্মক কোনো সমস্যা না থাকে। কারণ সব জায়গায় শিবির, জামাত ইসলাম এভাবে না বললে জনপরিসরে বিভিন্ন সেক্টরে আপনি আলোচিত হবেন না, প্রাসঙ্গিক থাকবে না। জনগণ কেন আপনাকে নিয়ে আলাপ আলোচনা করবে? আপনি নিজেই যদি আপনার নাম উচ্চারণ করতে না পারেন, এটা হতে পারে না, হতে হবে। দেখেন, আমি একটা সেলফ ক্রেডিটের কথা বলছি। আমি তো নিরপেক্ষ কোনো দল করি না, কিন্তু তারপরও যেহেতু জামাতের পক্ষে অনেক কথা বলি, জামাতের অনেক প্রচারণা চালাই, আমার মনে হয় না আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির এই জিকির, এই নাম গত 3 বছরে আমার মুখ থেকে যতজন মানুষ শুনেছে, জামাতের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকেও অতজন মানুষ শুনে নাই। কারণ আমার বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শুনেছে বা শুনে, এখনো শুনে। তো এটা বলছে এই কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা যাবে না। জামাত ইসলামী ছাত্র শিবির জিকির করতে হবে। আপনি শিবিরের একজন নেতা হিসেবে একটা সেমিনারে যাবেন আর আপনি 4-5 বার 10 বার জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের নাম নেবেন না, অথচ অন্য দলের নাম নেবেন, এটা হতে পারে না। এটা শিবিরকে শিখতে হবে। এই পরামর্শ আমরা সিবগাতুল্লাহ সহ আরও যারা আছে তাদেরকে দিচ্ছি, এবং বিভিন্ন জায়গায় তো ওরা যাবে, ওদেরকে ডাকবে। আমরা জানি পরিস্থিতি একটু মোড় নিচ্ছে, প্রেস ক্লাবে আরও বিভিন্ন জায়গায় শিবিরকে ডাকবে, আরও অনেকে দাওয়াত দিবে। সেসব জায়গায় জামাত ইসলামী ছাত্র শিবিরের নাম গর্বের সাথে বলতে হবে। হীনমন্যতা কিংবা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা যাবে না।